নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছে আপনাদের সাথে। নিউজ প্রাইমের দর্শকদের হয়তো আর জানতে বাকি নেই, কারণ নিউজ প্রাইম সেই বিদেশ সচিবের সাংবাদিক সম্মেলন এবং লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং এর সাংবাদিক সম্মেলন দেখিয়েছে। ইতিমধ্যে আমরা জেনে গেছি যে ভারতবর্ষের বায়ুসেনা, স্থলসেনা এবং নৌসেনা সাঁড়াশি চাপে নাস্তানাবুদ প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, তাদের যে নোংরামো তার ফল তারা আজ হাতে নাতে ভুগছে। কিন্তু এই যে আবহ, আমরা যখন জানি যে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় ব্ল্যাক আউট করে দেওয়া হচ্ছে, বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় আপৎকালীন জরুরি ভিত্তিক জরুরি অবস্থার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সরকারিভাবে জানানো হয়েছিল যে সমস্ত স্কুলগুলোকে, যেখানকার যারা ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকারা আছেন, তারাও যাতে এই আপৎকালীন পরিস্থিতির মক ড্রিল তারা করেন। যদিও এখন এটা এমওকে ড্রিল নয়, এটা পিওকে ড্রিল হয়ে গেছে, তবু এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতার একটি ঐতিহ্যশালী বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান নৌপানি হাই স্কুলে, এবং সঙ্গে রয়েছেন এই স্কুলের যিনি প্রিন্সিপাল দিব্যেন্দু সেন শর্মা। কথা বলে নেব তার সাথে। দিব্যেন্দু বাবু, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। নিউজ প্রাইমের তরফ থেকে ভারতবর্ষের এই ঐতিহাসিক জয়ের জন্য আপনাকে ভারতবাসী হিসেবে শুভেচ্ছা। নমস্কার, শুভেচ্ছা সকলকেই। আমরা সকলকে অভিনন্দিত করে নিতে পারি এই অকেশনে। আচ্ছা, আজকে তো এখানে একটা মক ড্রিল মতো হবে, এটা মূলত কি কি হবে এখানে এবং এর উদ্দেশ্যটা? দেখুন, বিভিন্ন স্কুলে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বা অন্যান্য প্রতিষ্ঠানেও আমরা প্রায়শই, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এরকম আপৎকালীন বা জরুরি অবস্থার জন্য, সেগুলিকে মোকাবিলা করার জন্য যেসব সরঞ্জাম দরকার, যেসব সাজ সরঞ্জাম দরকার, তার ব্যবস্থা করে রাখি। কিন্তু অনেক সময় সেগুলির ব্যবহার কিভাবে করতে হবে, সেগুলিকে কেমন করে, কোন কি রকম জরুরি অবস্থায় সেগুলিকে ব্যবহার করতে হবে, সেগুলো শিখিয়ে ওঠা হয় না। আমরা তো শিক্ষা প্রতিষ্ঠান, শেখানোটা প্রথম কাজ। আর আমাদের বাচ্চাদের শুধুমাত্র পাঠ্য বইয়ের শিক্ষা না দিয়ে যদি তাদের জীবন কৌশল না শিখে উঠতে পারি, তাহলে সেই শিক্ষাটা সম্পূর্ণ হচ্ছে না। তো সেই পরিপ্রেক্ষিতে, আর বিশেষ করে আমরা যখন দেখছি যে কোন রকম জরুরি অবস্থা আসতে কোনো নোটিশ লাগে না, কোথাও আগুন লাগছে, কোথাও ভূমিকম্প হচ্ছে, কোথাও বিশেষ করে আমাদের উত্তর কলকাতায় পুরনো বাড়ি ভেঙে পড়ছে, বিভিন্ন রকম জরুরি অবস্থার সৃষ্টি হতেই পারে। তার উপর এখন যে যুদ্ধের আবহ, যদিও আমার মনে হয় না কলকাতায় তার কোন রকম একটা প্রভাব পড়বে বলে, তবুও তো আমরা ইন্টারন্যাশনাল বর্ডারের কাছাকাছি, আর সেই জন্য এই প্রস্তুতিগুলো নিয়ে রাখা ভালো। যে কোনো রকম আপৎকালীন পরিস্থিতিতে যাতে ছাত্রছাত্রীরা তাদের নিজেদের রক্ষা করতে পারে এবং সেই সঙ্গে অপরের জীবনও বাঁচাতে পারে। নিশ্চয়ই, নিজে রক্ষা করা, প্রথমে নিজেরটা দেখে নিয়ে যতটা সম্ভব অন্যের সাহায্য করা। সেটা কিভাবে করবে? যেরকম ধরুন আগুন, এই ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস যেগুলো আছে, সেগুলোকে কেমন করে ব্যবহার করবে। আমরা শুধু দেখি লাল রঙের একটি সিলিন্ডার ঝুলে রয়েছে, সেটা ব্যবহার করার ঠিক পদ্ধতি কি? ফায়ার হোজ কেমন করে ব্যবহার করবে? ভূমিকম্প যদি হয়, নিজেকে প্রথমে তার নিজের ভাইটাল অর্গানস গুলো কেমন করে বাঁচাবে, এই শিক্ষাগুলো দেওয়া। দিব্যেন্দু, আপনি তো একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আপনার কি মনে হয় না যে এই যে আজকে যে মক ড্রিলটা আপনারা করতে চলেছেন, ছাত্রছাত্রীদের শেখাতে চলেছেন বা হাতে কলমে দেখাতে চলেছেন, এইটাকে শিক্ষা পাঠ্যে যুক্ত করা অবশ্যম্ভাবী দরকার? তার কারণ তাতে হয়তো আগামী দিনে আমাদের শুধুমাত্র সেনার উপর নির্ভর করতে হবে না, আমরা নিজেরাও অনেকটা সমাজকে কিছুটা সাহায্য করতে পারবো। সেনাই কেন, আর সেনা তো সবসময় পাশে থাকছে না। যখন একটা ভূমিকম্প হচ্ছে, তখন তো সঙ্গে সঙ্গে সেনা এসে পড়ছে না। আমাদের তো আমাদের সুরক্ষাটা আগে বুঝে নিতে হবে। আর আমি সবসময় বলে থাকি যে শুধু পাঠ্য বইয়ের, আজকাল পাঠ্যে যেটাকে আমরা কারিকুলাম বলে ধরি, তার বাইরে অনেক কিছু তার মধ্যে
সামিল করা দরকার, ইনক্লুড করা দরকার। তার মধ্যে লাইফ স্কিলস, আমরা সাধারণত 10টা লাইফ স্কিলস এর কথা বলে থাকি: ক্রিয়েটিভ থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ডিসিশন মেকিং। আমরা ভারতীয় সাধারণত ডিসিশন মেকিং এ একটু নড়বড়ে, বিশেষ করে বাঙালিরা। বা প্রবলেম সলভিং, আমরা প্রবলেম এলে পাশ কাটিয়ে চলে যেতে পছন্দ করি। এই জিনিসগুলি যাতে আমাদের পরবর্তী জেনারেশনের না হয়, তারা যেন এইগুলোকে নিজেরাই সেলফ ডিপেন্ডেন্ট হয়ে এই ব্যবস্থাগুলি করতে পারে। ঠিক আছে, পুলিশ আছে, ফায়ার ব্রিগেড আছে, আর্মি আছে, তো তারা তো সবসময় আমাদের ছায়া সঙ্গী হয়ে ঘুরছে না। প্রথম কোন রকম যদি জরুরি অবস্থা আসে, তার মোকাবিলা তো আমাকে নিজেকে করতে হবে। তো তার জন্য নিশ্চয়ই শিক্ষা, তার সঙ্গে মার্শাল আর্টস কিছুটা হলেও সেগুলি নিশ্চয়ই বাচ্চাদের শিখিয়ে রাখা দরকার। আর আমি খুব খুশি হব যদি আমাদের সরকার এরকম কোনো একটি ব্যবস্থা করতে পারে, যাতে এই 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 জিনিসগুলি, জরুরি অবস্থার মোকাবিলা করার টেকনিকগুলি পরীক্ষায় নম্বর দেওয়া হোক এমন পাঠ্য হিসেবে সংযোজিত করা হয়, নতুবা বাচ্চারা তাতে ইন্টারেস্টেড হবে না। অর্থাৎ সক্রিয় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা, যেটা আপনি বলতে চাইছেন। দিব্যেন্দু বাবু, আপনি তো একটু শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। ছাত্র তৈরি করা বা ছাত্রী তৈরি করা বা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করে তোলা, সমাজ গড়ে তোলার কাজ করেন। অপারেশন সিন্দুর, কারণ পহেলগাঁওতে যে জঘন্য পৈশাচিক ঘটনা ঘটেছিল, তার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনা অপারেশন সিন্দুর করলো। একটিও সিভিলিয়ানকে না মেরে জঙ্গি ঘাঁটি নির্মূল করেছে, এবং সেই সঙ্গে এর নেতৃত্ব দিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং, দুই মহিলা ভারতীয় সেনানী। তারা এই কাজটা করে দিল, এবং এটা একটা বার্তা বলে কি আপনার মনে হয় না যে ওইটুকুর জন্য আমাদের মহিলা সেনানী যথেষ্ট? এবং ওমেন এম্পাওয়ারমেন্ট চূড়ান্ত নিদর্শন রাখলো ভারতবর্ষ সারা পৃথিবীর কাছে। আমার মনে হচ্ছিল, আমি কালকে এটা ভাবছিলাম, যে এই যুদ্ধের শেষ পরিণতি যেটা হবে, আর আমি এতে কোনো সন্দেহ নেই যে সেটা ভারতের পক্ষেই হবে। আর তারপরে যদি কোনো চুক্তি স্বাক্ষরিত করতে হয়, সেই যুদ্ধ শেষের যদি কোনো চুক্তি স্বাক্ষরিত করতে হয়, যেমন কিনা বাংলাদেশে হয়েছিল, আমার মন প্রাণ বলছে ভারতের তরফ থেকে যেন কোনো মহিলা সেই চুক্তি স্বাক্ষর করতে যান। আমাদের বিজয়ের সেই সেই ডকুমেন্টে তাতে যার যার সই থাকবে, তাতে যিনি গিয়ে আমাদের বিজয় হয়েছে পৃথিবীর সামনে, ওনারা জানাচ্ছেনই, ওনারা তো স্পোকসম্যান জানাচ্ছে। হ্যাঁ, মহিলা ছিলেন, ডেফিনেটলি মহিলা ছিলেন। উনি রাষ্ট্রপ্রধান ছিলেন সেই সময়। ওখানে যে আর্মির তরফ থেকে যিনি গেছিলেন, উনি অবশ্য মহিলা ছিলেন না, কিন্তু এখন সে সুযোগ আমাদের কাছে ঘটেছে। সেই সময় আর্ম ফোর্সেস এর মহিলাদের নেওয়া হতো না। আর আমার নিশ্চয়ই মনে হয় ভূমিকা বা সোফিয়া, এদের দুজনের মধ্যে যদি কেউ গিয়ে, বা অন্য কেউ হতে পারেন, মহিলা, যেহেতু অপারেশনের নাম অপারেশন সিন্দুর, যেহেতু এটি সেই জিনিসের একটা প্রতিশোধ যে আমাদের কত মহিলার কপাল থেকে সিঁদুর মুছে দেওয়া হয়েছে, তো সেই সেই প্রতিশোধটার স্বাক্ষর করতে, সেই প্রতিশোধ আমরা নিতে পেরেছি, এই ব্যাপারটাকে স্বাক্ষরিত করতে নিশ্চয়ই কোনো মহিলার যাওয়া উচিত। নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে, আজকে যে মক ড্রিল করাচ্ছি, নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান? নিশ্চয়ই, মক ড্রিলের জন্য শুধুমাত্র স্কুল, কলেজ বা অন্যান্য প্রতিষ্ঠানের উপর নির্ভর থাকবেন না। আপনারা প্রত্যেকেই কিছু না কিছু ভাবে যে কোনো সময় যে কোনো জরুরি অবস্থার সম্মুখীন হতে পারেন, বাড়িতে থাকলেও হতে পারে। সেই জন্য আমার মনে হয় সরকার পাঠ্যে আনুক বা না আনুক, কোনো কোনো প্রতিষ্ঠান সেটার শিক্ষা দিক বা না দিক, বা ট্রেনিং করাক বা না করাক, প্রত্যেকটি ভারতীয় কেন, প্রত্যেকটি মানুষের উচিত যে নিজের জীবন সুরক্ষিত রাখার জন্য, যে কোনো রকম জরুরি অবস্থায় নিজের প্রাণ বাঁচাবার জন্য যেটুকু সেফটি নর্ম, সেফটি প্রোটোকলস জানা ও সেগুলো ব্যবহার করার প্রয়োজন, সেটা নিশ্চয়ই তারা যেন জেনে রাখেন আর প্রয়োজনে অভ্যাস করেন। অর্থাৎ যেমনটা দিব্যেন্দু বাবু জানাচ্ছেন যে এই মক ড্রিল শুধু শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক নয়, এই মক ড্রিল হওয়া উচিত আমাদের ব্যবহারিক জীবনের একটা অঙ্গ, প্রত্যেকেরই শিক্ষা রাখা উচিত যাতে সমাজ সুরক্ষিত থাকে।
এবং নিজেকে সুরক্ষার সঙ্গে সঙ্গে সব পাশের মানুষটাকে যাতে সুরক্ষিত ভাবে আমরা বাঁচাতে পারি। আর দ্বিতীয় যেটা জানাচ্ছেন যে এই যে অপারেশন সিন্দুর হয়েছে, এটা বিশ্বের কাছে একটা বার্তা দিয়েছে ভারতবর্ষ সঠিক নারী ক্ষমতায়নের উদাহরণ হচ্ছে ভারতবর্ষ। কারণ এই অপারেশন সিন্দুরের নেতৃত্ব দিয়েছে দুজন নারী। আর সঙ্গে এটাও আশা রাখছেন যদি কোথাও চুক্তি স্বাক্ষরিত হয় এই যুদ্ধের পরবর্তীকালে, ফলাফল হয়তো আমরা সবাই জানি, তবুও যেন কোনো নারী স্বাক্ষর করেন, কারণ সেটাই হবে সঠিক জবাব যেভাবে নারীদের সিঁদুর মুছে দেওয়া হয়েছিল পহেলগাঁও। এবং নৌপানি হাই স্কুলের প্রধান হিসেবে তিনি এটা আশা রাখছেন যে আগামী দিনে সরকারের তরফ থেকে কোনো সদর্থক পদক্ষেপ হবে যাতে এই ধরনের কারিকুলামকে পাঠ্যসূচির অঙ্গ হিসাবে, সক্রিয় পাঠ্যসূচির অঙ্গ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়, যাতে শিখতে বাধ্য হয় আগামী প্রজন্ম। ভিডিও জার্নালিস্ট নীলাঞ্জনার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।